বিসমিল্লাহির রহমানির রহিম। সাত নম্বর আউলিয়া পুকুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, 7 নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব উজির আলী শাহ, আজকের এই জনসভার বিশেষ অতিথি হিসাবে যিনি মাত্র বক্তব্য রেখেছেন 1 নম্বর নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদ্য বিলুপ্ত জেলা পরিষদের সাবেক সদস্য, জীবনদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার স্নেহাস্পদ ছোট ভাই নূর আলম সিদ্দিকী নয়ন, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পরপর 2 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, স্বনামধন্য অ্যাডভোকেট জনাব আনম হাবিবুল্লাহ। আমাদের এই জনসভায় আছেন জীবনদর উপজেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান নূর আলম সরকার দুলো, উপজেলা বিএনপির সদস্য, সাবেক বিআরডিবির চেয়ারম্যান, 7 নম্বরের সন্তান জনাব আব্দুল মতিন সরকার। আজকের এই জনসভায় উপস্থিত আছেন আমার স্নেহাস্পদ ছোট ভাই, যার চঞ্চলতায় এবং যার বিভিন্ন সময়ে গৃহীত কর্মতৎপরতায় আমরা অনেকটা প্রাণ ফিরে পাই, দারুল ফালাহ মাদ্রাসার প্রভাষক জনাব রেজওয়ানুল ইসলাম। আজকের এই জনসভায় উপস্থিত আছেন জীবনদর উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব ওয়াহিদুল ইসলাম মুকুল, রিজানুর রহমান বাবু, জীবনদর উপজেলা বিএনপির অন্যতম নেতা কবির সরকার, ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জিহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই জনসভায় উপস্থিত আছেন 5 নম্বর আব্দুলপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, 5 নম্বর আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, যিনি রসালো বক্তব্য রেখে আপনাদের মন কেড়েছেন, জনাব মঈনুদ্দিন আহমদ শাহ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের সাথী, দীর্ঘদিনের সংগ্রামের সাথী, যিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত, সবিরুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, 11 নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, 11 নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আসগার আলী শাহ। আজকের এই মঞ্চে আছেন 9 নম্বর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা, জীবনদর উপজেলা বিএনপির অন্যতম নেতা এবং 9 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল রাজ্জাক শাহ। আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে মহান আল্লাহ পাকের দরবারে, যার অশেষ রহমত ও কৃপায় আজকে এই কারেন্টহাটের গরুহাটিতে দাঁড়িয়ে
বক্তব্য দেওয়ার সুযোগ যিনি করে দিয়েছেন, সুস্থতার সাথে যিনি এই মঞ্চে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি জানাই আন্তরিক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আন্তরিকভাবে মাগফিরাত কামনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার স্বাধীনতার ঘোষণায় 1971 সালের 26শে মার্চ থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত যারা 9 মাস ধরে যুদ্ধ করে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য আত্মাহুতি দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, সেই সব ভাইরা সহ 72 থেকে 75 সালে শেখ মুজিবের দুঃশাসনে যারা এদেশের অসংখ্য ছাত্র মানুষ যারা নিহত হয়েছেন তাদের, এবং 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে দেশ ছাড়া করার কাজে দেশ ছাড়া সংগ্রামে যারা লিপ্ত হয়ে নিজেদের জীবন দিয়েছেন, যারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা আনয়ন করে দিয়েছেন, আমার সেই সব ছাত্র জনতার ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সহ আমাদের পরিবার পরিজনরা যারা ইন্তেকাল করেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা আমার, রাত অনেক হয়েছে। আপনারা যদি সম্মতি দেন তাহলে বক্তব্য দেওয়ার সুবিধাটুকু ও বক্তব্য দেওয়ার যে আশাটুকু আছে আমরা সেটা করে থাকতে পারি ইনশাআল্লাহ। আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই 7 নম্বরের অসংখ্য মানুষকে যারা অত রাত্রি অবধি এখনো আমার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি চিরবন্দর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের পরিবারে যারা আছেন, আমার মা বোনেরা যারা বাড়িতে আছেন, তাদেরকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের নেতৃবৃন্দ, আমার নেতারা বক্তব্য রেখেছেন যে আমরা 16 বছর ধরে শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনে আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের ভোটের অধিকার ছিল না, আমাদের চলার স্বাধীনতা স্তব্ধ করে দিয়ে আমাদের সাক্ষী মানুষের মৌলিক অধিকারগুলোকে বঞ্চিত করে সারা দেশের মধ্যে যে দুঃশাসন চালিত করেছিল, যে অপশাসন চালিত করেছিল, তার এই ফলশ্রুতিতে এদেশের মানুষ যখন সাধারণভাবে তাদের জীবনযাপন পরিচালনা করতে পারে নাই, এমনই সময় আমাদের মধ্যে এসেছে ছাত্র জনতার আন্দোলন। এই ছাত্র জনতার আন্দোলন একদিনে হয় নাই। আমরা যারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, আমরা দীর্ঘ 16টি বছর এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচারী সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং আমরা এই সরকারের বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এই কারণে 2008 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসে। সেই নির্বাচনে ষড়যন্ত্র করে আমাদেরকে মাত্র 30টি আসন দেওয়া হয়েছিল। বাকি 270টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সেদিন সরকার গঠন করেছিল। তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন 30 জন সংসদ সদস্য নিয়ে সংসদে গিয়ে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল, যেন সরকারের পদোদয় ঘটে, সরকার যেন গণতন্ত্রের প্রতি আসক্ত হয়, সরকারের জন্য গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার জন্য, সরকার যেন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার কাজ করে। এই জন্য আমরা সেদিন সংসদে গিয়েছিলাম। আমরা সংসদে গিয়ে সরকারকে সহযোগিতা করেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? শেখ হাসিনা নেতৃত্বের সরকার 270 আসনে পার্লামেন্ট নিয়ে তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে তারা সেদিন
আমাদের নেতাদের বিচার শুরু করেছিল। সেদিন দেশের অপমান মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে দেশে যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করেছিল বাংলাদেশের মানুষ আমরা শুধু চাই নাই, আমরা চেয়েছিলাম 1971 সালে 26 মাসে কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে যে কণ্ঠটি গর্জে উঠেছিল, আমি মেজর জিয়া বলছি সেই 9 মাস ধরে যুদ্ধ করে দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছালেন, একটি স্বাধীন দেশের জন্য, একটি গণতান্ত্রিক দেশের জন্য, সামাজিক মূল্যবোধের জন্য এবং সামাজিক অবস্থান প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মামলের ইজ্জতের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা শেখ মুজিবের 75 সালের মধ্যে সেই স্বাধীনতা আমাদের ধ্বংস হয়ে গেল। 75 সালে বাকশাল গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের শেষ সালটুকু লিখে গেল। আর কথা বলা যাবে না, গণতন্ত্র আর আমাদের মাঝে ফিরে আসবে না, এদেশে সামাজিক বিশ্বাস, সামাজিক আস্থা আর মানুষের ফিরে আসবে না। বাকশাল কায়েম করার মধ্য দিয়ে সেদিন দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। 1981 সালের 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে এদেশের সিপাহী জনতারা সেই দিন বাংলার মসনদে তাকে আসীন করেছিল। এই 3.5 বছর জিয়াউর রহমান দেশ চালিয়েছিল। 72 থেকে 75 যেখানে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয়েছিল দেশ, 1975 17 নভেম্বরের পর থেকে শুরু করে 1981 সালে 30 মে পর্যন্ত জিয়াউর রহমানের নেতৃত্বে যে আমাদের স্বাধীন শাসন ব্যবস্থায় দেশ আবারও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ালো। আজকের পল্লী বিদ্যুৎ সেই জিয়াউর রহমানের অবদান। আজকের খালকাটা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান যে বিপ্লবের সূচনা করতে চেয়েছিলেন, যেটা পরবর্তীতে সরকার এসে জিয়াউর রহমানের সেই খালকাটা বিপ্লবকে দাঁড়ালেন। পরবর্তীতে আমরা দেখলাম আমাদের রাবার ড্যাম যেটা ছিল, যেখানে জিয়াউর রহমান ওই কাঁকড়া নদীর পানি অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে আমাদের যে ব্যবস্থা করেছিলেন, অনেক পরে হলেও সেটা বাস্তবায়িত হয়েছে রাবার ড্যামের প্রকল্পের মধ্য দিয়ে। কিন্তু যখন দেখলো রাবার ড্যাম প্রকল্পের মধ্য দিয়ে যে উপকার মানুষের হচ্ছে, ঘুরে ফিরে মানুষ বলছে যে এটা জিআই করে গেছে, জিআই খাল খনন করে গেছে, আজকে পানি দেওয়া সম্ভব হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কি করে রাবার ড্যাম প্রকল্পকে ধ্বংস করা যাবে তার কাজটা তাই করলো। নদী খনন না করে নদীকে আজকে দাঙ্গা করে দেওয়া হয়েছে। দাঙ্গা করে দেওয়ার পরে আমরা দেখছি এই কাঁকড়া নদীর পানি আর আমাদের পূর্বে দাঁড়ায় যাচ্ছে না। এদেশের মানুষের আবাদ করতে পারছে না, এই চিরবন্ধ মানুষের আবাদ করতে পারছে না। জিয়াউর রহমান যখন এদেশের সংকট হয় তখন বিএনপি এগিয়ে আসে। 1971 সালে যে সংকট হয়েছিল আপনারা জানেন সবাই। 1971 25 মার্চের কালরাত্রিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, যখন শেখ মুজিব পাকিস্তান সরকারের কারাগারে বন্দী হল, আত্মসমর্পণ করল, সেই মুহূর্তে বাংলার স্বাধীনতা ঘোষণা করার কেউ ছিল না। আমরা দেখলাম জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা করে এদেশের মানুষকে উজ্জীবিত করেছিল, স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করতে সহযোগিতা করেছিল। সেই জিয়াউর রহমান, আমাদের জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান শুধু তাই নয়, তার পত্নী আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 1981 সাল থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত স্বৈরাচারী ঈশ্বর সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন করে স্বৈরাচারী ঈশ্বরকে ক্ষমতা থেকে সরিয়ে তারপর 1991 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে দেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিল, ঠিক কিনা? স্বৈরাচারী ঈশ্বর সরকারের আমলে আমরা যখন ঈশ্বরের বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বিশ্বাস সাহেবের নির্বাচনে অংশগ্রহণ করল। চট্টগ্রামের লালদিঘির ময়দানে বক্তৃতায় উনি বলেছিলেন, যারা সামনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, এবং পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করে শেখ হাসিনা নিজেকে জাতীয় বেঈমানে রূপান্তরিত করেছিল। এটা ঠিক কিনা? কারণ আমরা জানি শেখ হাসিনা কোনদিন
শেখ মুজিব কোনদিন এই দেশকে ভালোবাসেন নাই। শেখ মুজিব যদি দেশকে ভালোবাসতেন তাহলে ৭২ থেকে ৭৫ দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, খুন, ধর্ষণ, লুটপাট এগুলো হতো না। শেখ মুজিবের আক্ষেপ করতে দেখেছি, কিন্তু কোন ব্যবস্থা নিতে দেখি নাই। ৭ কোটি মানুষের ৮ কোটি কম্বল, তার ভাগের কম্বলটা তিনি পান নাই। কেন পান নাই? তখন কবিতা এসেছিল ৭ কোটি সন্তানের মুগ্ধ জননী দেখেছে বাঙালি করে মানুষ করেনি। কেন তখন বাঙালি মানুষ হয় নাই? আমরা কম্বলের ধরুন যায় কম্বল দেখেছি। আমরা মানুষের খাওয়ার যে পাত্র সেটা একটা গরুকে পানি খাওয়াইতে দেখেছি। এটা মিথ্যা নয়, আমার বংশের যারা তারা সবাই জানেন সেটা। তাহলে শেখ মুজিব কি করে দেশের ভালো করলো? তার মেয়ে শেখ হাসিনা শেখ মুজিব মারা যাওয়ার পরে লন্ডনের মাটিতে বসে ঘোষণা দিয়েছিল, আমি কোনদিন যদি দেশে ফিরতে পারি তাহলে এই বাংলাদেশের বাঙালিদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো। তার জন্য 15 বছর ধরে সেখানে একটাই চেষ্টা করেছে কিভাবে দেশের মানুষকে ধ্বংস করা যায়, কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা যায়, কিভাবে দেশের রাজনীতিকে ধ্বংস করা যায়। এই চেষ্টা শেখ হাসিনা করেছে। তার জন্য 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচন করবো একা একাই। আমরা নির্বাচন অংশগ্রহণ করি নাই। আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান সেদিন বিদেশ লন্ডনের মাটিতে বসে ঘোষণা করলেন যে 14 সালের নির্বাচন নয়, এই নির্বাচনকে প্রতিহত করতে হবে। কারণ সে নির্বাচন প্রতিহত চেষ্টা করেছে, আমরা সফল হয়েছি। আমরা চিরবন্দর খানসভার মানুষ সেদিন সফল হয়েছি। মাত্র 7টি আসনে ওইদিন তারা প্রার্থী ডিক্লেয়ার করতে পারে নাই, অর্থাৎ কোন এমপি নির্বাচন করতে পারে নাই। পরবর্তীতে আবারও নির্বাচন করার মধ্য দিয়ে আমরা চিরবন্দরের যখন তারা আমরা কেউ যখন ভোট করলো না তখন বিনা ভোটে নির্বাচিত হলেন। চিরবন্দরের খানসভার মানুষ আমরা আন্দোলন করতে জানি, আন্দোলন কাকে বলে আমাদেরকে শেখানোর দরকার নাই। বাংলাদেশ আওয়ামী লীগ মাঝে মাঝেই বলে যে আন্দোলন কি জিনিস, আন্দোলন কত প্রকার, কি কি বিএনপি জানে না। বিএনপি জানে না আন্দোলন করতে, আমাদের বিএনপির কবর ভাঙ্গা। কিন্তু এখন যদি আমরা বলি যাদের কবর এত শক্ত, যাদের মেরুদণ্ড এত শক্ত, হ্যাঁ তারা এখন কোথায়? তারা কোথায় এখন? তারা এখন নাই। কিন্তু মাজা ভাঙ্গা, কবর ভাঙ্গা বিএনপি কিন্তু এখনো বাংলার মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? আমরা এখনো আছি, আমরা পালাই নাই, আমাদের পালাবার জায়গা নাই। 2008 সালে যখন জরুরি সরকার হলো, তখন সরকার চেষ্টা করেছিল যে 2 নেত্রীকে মাইনাস করে দেবে, অর্থাৎ 2 নেত্রীকে ছাড়াই বাংলাদেশ চালাবে। সেনাবাহিনীর একটি অংশের চেষ্টা করেছিল। সম্ভবত শেখ হাসিনার মতো যদি আমার নেত্রী হতেন, আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যদি আপসী নেত্রী না হতেন, আমার নেতৃত্বে মাথা নত না করতে পারতেন, মাথা নত করতে না পারতেন, তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল। শেখ হাসিনা বারবার চোখে দেখতে পান না, কানে শুনতে পান না বলে কিন্তু বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সে সময় সরকার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকেও বাইরে নিয়ে যাওয়ার জন্য। সেদিন আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন যান নাই। তিনি বারবার সরকারকে বলেছিলেন বাইরে আমার কোন ঠিকানা নাই, পদ্মা মেঘনা যমুনা আমার ঠিকানা, সুতরাং যত চেষ্টা করেন না কেন আমি বিদেশে যাব না। বেগম খালেদা জিয়া বিদেশে না যাওয়ার কারণে সরকার সেই ষড়যন্ত্র সফল হল না। সফল যখন হল না তখন শেখ হাসিনা আবার ফিরে আসলেন। শেখ হাসিনা আবার ফিরে আসলেন যেভাবে ফিরে আসছিলেন যখন বাকশাল গঠন করা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ যখন নিশ্চিন্ন হয়ে গিয়েছিল, সেই সময় জিয়াউর রহমান সেখান থেকে ফেরত নিয়েছে আওয়ামী লীগকে শেখ হাসিনার করে দান করেছিলেন, যার খেসারত জিয়াউর রহমানকে দিতে হয়েছিল। চট্টগ্রামের মাটিতে জীবন দিতে হয়েছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই শেখ হাসিনা যেটা পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে যিনি শোষণ করেছেন, যিনি ধ্বংস করেছেন, আজকে এমন অবস্থা হয়েছে একটা মানুষ, একটা কর্মচারী ওরা বলে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম।
কেন ভালো ছিলেন শেখ হাসিনার আমলে? কি কারণে ভালো ছিলেন? তার কারণ 10,000 টাকা বেতনে চাকরি করেছে, 20,000 টাকা বেতনের বাসায় ভালো থেকেছে, মাসে 2 লক্ষ টাকা খরচ করে সন্তান সন্ততি স্ত্রী পুত্রের জন্য তারা বিলাসবহুল জীবন যাপন করেছে। তারা তো ভালো বলবেই। আমরা যারা কষ্ট করেছিলাম, তার অত্যাচার নির্যাতনে যারা আমরা বাড়িতে থাকতে পারি নাই, অপর্যাপ্ত কষ্টের মধ্য দিয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে আমরা যারা নদীর তীরে, নদীর খুলে, নদীর পাড়ে আমরা যারা বনে বাজারে সময় কাটিয়েছি, রাত কাটিয়েছি, নানাভাবে শুয়ে থেকে আমরা যারা কষ্ট করেছি, প্রচন্ড শীতের রাত্রিতে যখন আমরা বাড়ি ছাড়া আমাদের স্ত্রী পুত্র কন্যা সন্তানদের বাড়িতে রেখে কি এক মহামারী কি বিভীষিকাময় রাত্রি কাটিয়েছি, না জানি পুলিশ লীগের সদস্য এসে আমার মা বোনদের ধর্ষণ করে কিনা, এইভাবে আমরা রাত কাটিয়েছি। ঠিক কিনা বলেন? তাহলে কোন দিন গেছে? এত কষ্ট দিয়েছেন, অনেক চেষ্টা করেছেন বিএনপিকে ভেঙে ফেলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবেন, কিন্তু পারেন নাই। বিএনপির একটা লোক আমরা কেউ আওয়ামী লীগে যাই নাই। ঠিক কিনা বলেন? আমাদের নিরীহ মানুষ যারা বিএনপিকে ভালোবাসে, যারা আমার নেতা জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে, যারা আমার নেত্রী বেগম খালেদাকে ভালোবাসে, যারা আমার প্রিয় নেতা যারা তারেক রহমানের প্রতি আনুগত্য আছে, তারা যাই করুক না কেন গাদ্দারি করে দেওয়াল ছেড়ে যাবে না কেউ। আমরা কেউ যাই নাই। আপনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেন, আমরা আপনাদেরকে ভারতীয় দালাল বলি। যখন বলি তখন আপনারা বলেন আমরা পাকিস্তানের দালাল। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে কারা পাকিস্তানের দালাল, কারা ভারতের দালাল। আমরা কেন দালালি করি না? আমরা যদি দালালি করতাম পাকিস্তানের, তাহলে যত কষ্ট দিয়েছেন, যত অত্যাচার করেছেন, যতগুলো মামলা হামলা করেছেন, যত মানুষের জীবন দিয়েছেন, যত মানুষকে খুন করেছেন, যত মানুষকে গুম করেছেন, আমরা কবেই পাকিস্তানে পাড়ি দিতাম। ঠিক কিনা? আমরা পাকিস্তানে পাড়ি, কারণ পাকিস্তানে যাওয়ার কোন রাস্তা আমাদের নেই। পাকিস্তান যেতে গেলে জাহাজের চড়ে সমুদ্র নিয়ে যেতে হবে। ওই সুযোগ শেখ হাসিনা তোমাকে আমরা দেই নাই। আর আমরা পালিয়ে যাব আর সমুদ্রে জাহাজ ডুবিয়ে দিয়ে আপনি আমাদেরকে মানবেন, সেটা হবে না। যেটা করেছিল আপনারা জানেন, আজকে যে শ্রমিক দিবস পালন করার 1 মে, এই 1 মের একটা ঘটনা আছে। ওরা এক শাসক জনগণের সঙ্গে প্রতারিত করে তাদেরকে সমুদ্রে নিয়ে তাদেরকে হত্যা করেছিলেন। আমরা শেখ হাসিনা তোমাকে সেই সুযোগ দেই নাই, কিন্তু তুমি ভারতের দ্বারা প্রমাণ করেছো। আজকে এত অত্যাচার করে নির্যাতন করলে 3032 সমাবেশ গণভবনে তুমি পাহারা নিয়োজিত করেছিলাম। আমরা দেখতাম ছোট ছোট ছেলেরা 22 বছর 23 বছর ছেলেরা তাকে পাহারা দিচ্ছে। আমরা চিন্তা করতাম এরা কারা। অনেকেই বলতো এখানে ভারতের লোক আছে, ভারতের লোক আছে। প্রমাণ হয়েছে পরবর্তীতে যখন 5 আগস্টের ছাত্র জনতা বিপ্লবের মধ্যে শেখ হাসিনার পতন হলো, তখন আমরা দেখলাম পুলিশের অনেক মানুষ পালিয়ে গেল। এলাকা এরা ভারত থেকে এসে সেদিন আমাদের বিরুদ্ধে আমাদের কি অত্যাচার করেছে, নির্যাতন করেছে। শেখ হাসিনা তোমার শাসনামল মানুষ ভুলবে না। তুমি দেশের উন্নয়নের নাম করে দেশকে ধ্বংস করেছ। লেখা প্রকল্প নিয়ে 100 টাকার প্রকল্প 1000 টাকা করেছ, 1 লক্ষ টাকার প্রকল্প 10 লক্ষ টাকা করেছ। এটা প্রমাণ হয়েছে, মানুষ বুঝতে পেরেছে। আমাদের ঋণের পরিমাণ ছিল 2,86,000 কোটি টাকা 35 বছরে, আর 15 বছরে 1 কোটি লক্ষ টাকায় নিয়ে গেছেন। আজকে আমাদের সন্তানটি ভবিষ্যৎ হবে, আমাদের সন্তান আজকে এই পৃথিবীর মুখ দেখবে, সেই সন্তানের উপরে 1 লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছ। আজকে যে সকল প্রকল্প নিয়েছ, এই প্রকল্প লাভজনক হয়নি। বিশেষজ্ঞরা তখনই নিষেধ করেছিল, এখনো বলছে ওই বঙ্গবন্ধু টানেন, ওই পদ্মা সেতু, তারপরে হচ্ছে আপনার আরো যেগুলো করেছেন আপনারা, সেগুলো একটা লাভজনক হয়নি। মেট্রো রেল করেছেন। 2024 সালের 5 আগস্ট আমার ছাত্র জনতা বলল, আমার ভাইয়েরা, আমার ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল। সেই দিন শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে গেলেন, ঠিক না? মেট্রো রেল পরিদর্শনে গেলেন, যা কাঁপতেছে, চোখের পানি ফেলতেছে। হায় রে নারী, তুমি যখন ধ্বংস হই, তুমি যখন নিষ্ঠুর, তুমি মায়ের জাত হতে পারো না, তুমি বোনের জাত হতে পারো না। তুমি যে মায়ের জাত হতে, বোনের জাত হতে, আমার যে সন্তানরা সেই দিন সারা পালন করেছেন,
তুমি তাদের জন্য দুঃখ করতা, তুমি তাদের জন্য দোয়া করতা, তুমি সেটা না করে তুমি যা মেট্রো রেল দেখতে পরিদর্শন করতে মেট্রো রেল প্রতিষ্ঠানের কান্নাকাটি করলেন। আবার বললেন দেখেন একজন মানুষ দুঃখ খারাপ হলে দেশে কোন জায়গায় যেতে পারে। যখন এই দেশের মধ্যে একটা করে ঘটনা ঘটতো, কেউ একটা মারা গেছে, ঠিক আছে বলতো এটা বিএনপি হয়েছে। আচ্ছা যদি তাই হয়, যে থানায় ঘটনা সংঘটিত হয়েছে সেই থানার যে সাব ইন্সপেক্টর থাকে, আইও থাকে, সে কি আর বলবে যে কোনটা হয়েছে ঘটনা? বলবে না। সে গাছটা বলছে অমুক মারছে, ওই পুলিশের মধ্যে অমুকে মারছে। কোন জায়গায় কত টাকা খরচ হবে, কোন প্রকল্পে কত টাকা খরচ হবে, হ্যাঁ এটা হাসিনা ঠিক করে দিত, এটা হাসিনা ঠিক করে দিত। আপনার রূপপুরে পারমাণবিক কেন্দ্র, এমন জায়গায় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সৃষ্টি করেছেন, যদি খোদার আকাশটা করে বিপদ ঘটে আমাদের 2 থেকে 3 কোটি লোক মারা যাবে। কোন দেশেই এই পারমাণবিক কেন্দ্র কখনই কোন দেশে ওই জড় হয়ে এলাকায় হয় না। একই সঙ্গে ভারতে কি হয়েছে রাজস্থানের মরুভূমিতে, আমাদের এখানে করে রাখলো ঈশ্বর দিতে। ওইটা যদি কোনো ক্রমে কোনোভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমাদের কোটি কোটি মানুষ মৃত্যু মুখে পতিত হবে। শেখ হাসিনা চায় বাংলাদেশের মানুষ মরে যাক, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, পাকিস্তান সেনাবাহিনীর মতো আমাদের মাটি চাই, পোড়া মাটি চাই। শেখ হাসিনা যেমন জানতো, তেমনই চাইতো যে বাংলাদেশের মানুষ না থাকুক, শুধু পোড়া মাটি থাকবে। আপনি মেট্রো রেল পরিদর্শন করে বললেন যে 300 কোটি টাকা খরচ হবে, ঠিক না? জানেন না সবাই? বললেন উনি 300 কোটি টাকা খরচ হবে। কত বছর লাগবে? 1 বছর লাগবে। আচ্ছা ওই 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 প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক বা যিনি প্রকল্পের যিনি অফিসার, তিনি কি বললেন বলেন তো দেখি। প্রধানমন্ত্রী বলেছে যে 300 কোটি টাকা খরচ হবে, প্রধানমন্ত্রী বলছে 1 বছর লাগবে। 300 কোটি টাকা খরচের 1 বছর যদি লাগে, সেইভাবে ওই অফিসার বলবে এর আগে কাজ শেষ করা যাবে না, আর কোনোভাবেই 10-20-50 কোটি টাকা দিয়ে কাজ করা যাবে না, ওই 300 কোটি টাকা খরচ করতে বরাদ্দ নিতে হবে, অর্থাৎ ওই টাকাটা চলে যাবে শেখ হাসিনা এবং জয়ের পকেটে। অথচ সেই মেট্রো রেল মাত্র 2 মাসের মধ্যে ঠিক হয়ে গেল, মাত্র 50 থেকে 60 কোটি টাকা খরচ করে ঠিক হয়ে গেল। এইভাবে গোটা দেশটাকে খোপলা করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে। ব্যাংকে পয়সা নাই, আপনি ব্যাংকে চেক দেন, আপনাকে টাকা দিবে না। কেন? আজকে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন, দেশের মানুষদেরকে নষ্ট করেছেন, নৈতিক ভাবে স্খলন ঘটিয়েছেন, ধর্মের 12টা বাজিয়েছেন আপনি। আজকে বাংলাদেশে স্কুলের মতো সংগঠন মুসলমান ঠিক স্কুলের সহজ হয় করতে চায়, তাদের করতে চায়, আমাদের মুসলমানকে জবাই করে। কোথেকে এই সাহস পায়? এই সাহস পেয়েছে আপনার জন্য। আপনি 15 বছর ধরে আপনি ভারতের সেবাদাসী হয়েছিলেন, ভারতের দাসত্ব করেছেন, আপনি ভারতকে সন্ত্রাস করতে গিয়ে আপনি এই দেশটাকে শেষ করে দিয়েছেন। কারণ আপনার মুখ দিয়ে বলেছেন ভারতকে যেটা দিয়েছি সেটা ভারত কোনদিন জীবনে ভুলতে পারবে না। আর জীবনে ভুলতে পারবে না বলেই যখন আপনি মৃত্যুপ্রায়, অর্থাৎ আপনি যখন মরে যাচ্ছেন, কারণ উনি মরতেন, যদি সেদিন থাকতেন ওখানে, যদি গরম ভবনে থাকতেন, ওদের যে মুরগি যে স্যুপ করে না, মুরগির স্যুপ করায়, যেহেতু স্যুপ করাইতে থাকে, কিন্তু সেনাবাহিনী প্রধানের সহযোগিতায় আল্লাহ তার জীবন বাড়িয়ে দিয়েছে। হয়তো এমন হতে পারে তার যে আস্ফালন, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এদের আক্কেল এখনো হয় নাই, এদের আক্কেলের বাকি আছে। আল্লাহ পাক বলেছে যে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। সুতরাং তুমি বিদেশের মাটিতে থেকে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। সুতরাং সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন যদি করো তোমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। বাংলাদেশ অনেক কথা বলার লোক থাকবে না এই বাংলাদেশে। তাই শেখ হাসিনা চলে গেছে, চিন্তা নাই আর, শুধু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। পুলিশ লীগ, আনসার লীগ, রিক্সা লীগ, ইসকন লীগ, বিভিন্ন লীগের নাম করে ওরা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে।
আল্লাহ পাকের অশেষ রহমত, প্রত্যেকটি ষড়যন্ত্র, প্রত্যেকটি ঘটনা আজকে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। যার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। যখন এই ডাক আসবে দেশকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা পিছনে যাব না। পিছনে যাওয়ার কোন সুযোগ আর নাই। সেদিন একবার বলেছে, মন্ত্রীকে বলছে, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে আমরা কেউ বাঁচবো না। 7 নম্বরে মানুষ আপনারা সবাই আর সোচ্চার হন। আওয়ামী লীগকে ভয় করার কোনো কেউ নাই। অনেক লোক পরে যে আওয়ামী লীগের 1টি লোক থাকলে আমার 7টি লোক 10টি লোক আমরা পারি না। না, এটা ঠিক নয়। অপশাসনের মধ্য দিয়ে যে ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি করেছিল, মানুষ জানতে ওদের সাথে রাখতে যাইতো না। এখন তারা কোথায়? এখন কোথায়? এখন কি হোটেলে তর্ক করে? হোটেলে কাউকে দেখা যায়? যায় না কাউকে। তার কারণ হাতি যখন বিপদে পড়ে চামচিকেও লাঠি মারে, ঠিক কিনা? আমরা লাঠি মারবো না আপনাদেরকে। আপনারা মেরেছেন, আমাদেরকে লাঠি মেরেছেন, কিন্তু আমরা লাঠি মারবো না। কারণ আমরা বিএনপি করি, আমরা জিয়া রহমানের আদর্শের দল করি, আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, জনাব তারেক রহমানের আদর্শ অনুপ্রেরিত হয়ে আমরা এখনো বিএনপি করছি। ভয় নাই, ভীতি নেই, সংশয় নাই, নিঃসংশয়ে আমরা আজকে বিএনপির মধ্যে আছি এখন ইনশাআল্লাহ। 16 বছর ধরে আপনাদের সাথে আছি। করোনা মহামারী হয়েছে, অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে ঢাকায় গিয়েছিল। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের জন্য কোথাও যাই নাই। করোনার সময় যারা মরেছে আমি তাদেরও জানা যায় গেছি, তাদেরও দাফন কার্যে অংশগ্রহণ করেছি। আল্লাহ যদি আমাকে মারে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মারে কেউ রাখতে পারবে না, ঠিক কিনা বলে? ভয় নাই, বিএনপির মানুষ ভয় করে না, ভয় করতে নাই। আসুন সকল বাধা সংশয় দূর করে, মনের মধ্যে সাহস সৃষ্টি করে আগামী দিনে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন, দেশের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতা সার্বত্র, জনগণের নির্বাচনের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, সমস্যাকে ধ্বংস করার পায়তারা যারা করবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে লড়াই করে ছাত্র জনতার বিপ্লবকে আগামী দিনের সকল দেশের মানুষের জন্য আমরা অবরোধ করে রাখবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনে সুখে শান্তি থাকুন। মহান আল্লাহ পাকের দরবারে দোয়া জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তাদের প্রতি তাদের অহংকার, যারা তার ভয় জিন্দাবাদ, বিএনপির মহাসচিব আমার প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলম জিন্দাবাদ, সামনাবাড়িরা বিএনপি জিন্দাবাদ, চিরঞ্জীব বিএনপি জিন্দাবাদ, সামনাবাড়ির মানুষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।